তালপুর গ্রাম। গ্রামটি প্রাকৃতিকভাবে এমনই সুন্দর, দেখলে চোখ মুগ্ধ হয়ে যায়। মনে হয় যেন প্রকৃতি মা তার সন্তানদের মতো আগলে রেখেছে এই গ্রামটিকে। এদিকে ওদিকে ছড়ানো ছিটানো কয়েকটি বাড়িঘর মাত্র। নামে গ্রাম হলেও বেশিরভাগ জায়গায় ফাঁকা। কিছু কিছু জায়গায় পুকুর, ছোট ছোট জলাশয় এবং ছোট বড় অজস্র তাল গাছে ভরা এই গ্রাম। ঘটনাটি ভরা তালের সময়। গ্রামের তালগুলো কুড়িয়ে অনেকেই শহরে বিক্রি করতে নিয়ে যায়। গ্রামে প্রচুর তাল গাছ থাকায় তালের অভাব হয় না। প্রত্যেকবারের মতন এবারেও গাছে প্রচুর তাল হয়েছে। শুধু এই গ্রামের লোকজন নয়, বাইরের গ্রামের লোক এসে এই তালপুর গ্রাম থেকে তাল কুড়িয়ে নিয়ে গিয়ে শহরে বিক্রি করে। তাই প্রত্যেক দিন ভোরবেলা তাল কুড়ানোর একটু তাড়াহুড়া বেশি থাকে। কারণ যে আগে আসবে সে তত বেশি তাল পাবে। এখনই যাই? না না, থাক, আর একটু ভোর হোক, তারপরে যাবো তিনি। সবাই তো মনে হচ্ছে ঘুমাচ্ছে, কিন্তু কেউ যদি আমার আগে চলে যায় তাহলে আমার থেকে তো বেশি তাল পাইবে। রথটাও তো বেশ ভালোই হলো, অনেক তাল পড়েছে মনে হয়। সময় নষ্ট করলে হবে না। যাই যাই, আমি এখনই বরঞ্চ চলে যাই। ঝড় বৃষ্টি একটু কম হওয়া মাত্রই নীলু কাঁধে করে একটি বস্তা নিয়ে বেরিয়ে পড়ল তাল কুড়োনোর জন্য। একটু সামনে গিয়ে সে দেখতে পায় একটা গাছের নিচে 6টা তাল পড়ে আছে। বাহ, আইসে ভালোই করলাম। আসার সঙ্গে সঙ্গেই তো অনেক তাল পেয়ে গেলাম আমি। আমার আগে যদি কেউ চলে আসতো তাহলে তো আমার তালগুলো আর পাওয়া হতো না। যাই, তালগুলো বস্তায় ভরে নেই। প্রথম গাছের 6টা তাল কুড়োনোর পর সে এগিয়ে যেতে থাকে অন্য গাছের দিকে। তারপর আর একটা গাছের নিচে গিয়ে দেখতে পায় অনেকগুলো তাল পড়ে রয়েছে। নীলু সেই তালগুলোর কাছে গিয়ে দাঁড়াতেই অবাক হয়ে দেখতে থাকে, কারণ ওখানকার বেশিরভাগ তাল ছিল আধ খাওয়া। একই কাণ্ড! আমি তো কোনোদিনও দেখিনি এই রকম আধ খাওয়া তাল। এটা এটা কি করে হতে পারে? কে এইভাবে তালগুলাকে খাইলো? নীলুর মনে হয় কেউ যেন ওর পেছনে রয়েছে। যখনই সে পেছন ঘুরে দেখতে যাবে, হঠাৎ করে গাছ থেকে একটি তাল পড়ে তার মাথার ওপর এবং নীলু সেখানেই পড়ে যায়। নীলুর মতনই রঘু আসে তাল কুড়াতে। আজকে একটু দেরি হয়ে গেল গো, তাড়াতাড়ি পাশালায়, নইলে আর তাল পাবো না। রাতে এমন জ্বর হইল, আমার ঘুম ভাঙতেও অনেকটা দেরি হয়ে গেল। দেখি কয়টা তাল পাওয়া যায়। রঘু তাল কুড়াতে থাকে। সেও দেখতে পায় একটি গাছের নিচে অনেকগুলি আধা খাওয়া তাল পড়ে আছে। এদিকে ওদিকে তাকাতেই তার চোখে পড়ে আরেকটি তাল গাছের নিচে একটি আধা খাওয়া শরীর পড়ে রয়েছে। কি সর্বনাশ কাণ্ড! এমন কাজ কে করেছে? কে এমন ভাবে খুবলে খুবলে খেয়েছে এই মানুষটারে? না না, যাই যাই যাই, সবাইকে ডেকে আমি যাই। রঘু এমন দৃশ্য দেখে এতটাই ভয় পেয়ে যায় যে তার প্রাণ হাতে নিয়ে সে ওখান থেকে দৌড়ে গ্রামের দিকে আসতে থাকে। সে দেখে বটতলায় কয়েকজন বসে আছে। সে বেশি দেরি না করে তাদের কাছে ছুটে যায় এবং সে তাল কুড়াতে গিয়ে যে সমস্ত দৃশ্য দেখেছে সব কিছু বলতে থাকে তাদের সামনে। রঘুর কথা শোনার পর সঙ্গে সঙ্গে রঘুর সাথে ছুটে এলো সেই তাল গাছের নিচে, যেখানে সেই আধা খাওয়া
মানুষের শরীরটি পড়ে আছে। রে রঘু, কি বিচ্ছিরি গন্ধ ছড়াচ্ছে, কি ভয়ঙ্কর বাম পড়ে আছে লাশটা। কি করেছে বলতো এমন কাজ? অত কথা বলার সময় নেই দাদা, চলো চলো তাড়াতাড়ি ওই লাশটাকে আগে এখান থেকে সরাই। এর গন্ধে যে গ্রামে আর থাকা যাচ্ছে না। ধরো ধরো সবাই, ধরো ধরো ধরো, নিয়ে গিয়ে আমাদের ওই পচা পুকুরে ফেলে দেবো। চলো চলো। তারপরে এই পুরো ব্যাপারটা গ্রামে ছড়িয়ে পড়ে এবং সবার মুখে মুখেই শোনা যায়, আর সবার মনে একটা আতঙ্ক ঢুকে যায়। তবে এখনো অবধি কেউ জানতে পারেনি সেই আধা খাওয়া দেহটা কার ছিল। শুনেছো দাদু, আমাদের নীলুকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস? খুঁজে পাওয়া যাচ্ছে না? তাহলে তাহলে ওইটা কি নীলু ছিল নাকি রে? চল তো আমরা একবার ভালো করে খুঁজে দেখি। কয়েকদিন ধরে বেশ ভালোই খোঁজাখুঁজি চলছিল, কিন্তু নীলুকে আর খুঁজে পাওয়া যায়নি। সেই জন্য সবাই ধরেই নিয়েছিল সেই আধা খাওয়া লাশটা নীলুর ছিল। তাই সেই আধা খাওয়া শরীরের ব্যাপার নিয়ে আর কোনো কথা হয়নি, কারোর মুখেও আলোচনা করতেও শোনা যায়নি। বেশ কয়েকদিন কেটে যায়, স্বাভাবিকভাবেই চলছিল গ্রামের জীবনযাপন। তবে সবার মনে ভয় থাকার কারণে ওই দিকে আর কেউ যায়নি। হঠাৎ একদিন মধ্যরাত্রে শোনা যায় এক বিকট আওয়াজ। অদ্ভুতভাবে কেউ যেন চিৎকার করছে। রে তোরা শুনতে পেলি? কেমন যেন একটা অদ্ভুত চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছিস। কি ভয়ঙ্কর একটা আওয়াজ শুনতে পেলাম। ওই ওই জন্যই তো বাড়ি থেকে ছুটে বাইরে বেরিয়ে এলাম আমি। কই কই, এখনো তো কিছু শোনা যাচ্ছে না। আর এত অন্ধকারে তো কিছু দেখাও যাচ্ছে না। চল চল বাড়ি ফিরে যাই, চল। গ্রামের পরিবেশ এমনিতেই নিস্তব্ধ, আর তখনই দুই বন্ধু শহর থেকে গ্রামে ফিরছিল। 2.5 বছর পর তারা গ্রামে আসছে। লেখাপড়ার জন্য তারা শহরে গিয়েছিল। শহরে থাকতে থাকতে তো ভুলেই গিয়েছিলাম রে বাদল, যে গ্রামের রাস্তা এত অন্ধকার, আর এমন সময় বৃষ্টিটাও শুরু হলো। পুরো রাস্তা কাদা হয়ে গেছে। এই অন্ধকারে কি করে যাই বলতো? ঠিকই বললি। দেখ না, বৃষ্টির কারণে দুজনে তো একেবারে ভিজে গেলাম। আর রাস্তায় এত অন্ধকার, আগে জানলে তো টর্চ বা লাইট কিছু সঙ্গে আনতাম। কি আর করবি, চল এইভাবেই কতদূর যাওয়া যায় দেখি। সামনের কারো বাড়ি থাকলে একটু আশ্রয় নেব। তবে একটা কথা, গ্রামের সেই পুরনো সব স্মৃতি মনে পড়ে গেল। তার সাথে এই বৃষ্টিতে ভিজতে মন্দ লাগছে না, কি বলিস? হ্যাঁ, ঠিকই বললি। দাঁড়া দাঁড়া, সেই দিন মামা ফোন করে বলল নীলু না কে যেন হারিয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আর তারপরে একটা আধ খাওয়া শরীর নাকি রাস্তায় পড়েছিল। হ্যাঁ, তুই আবার এই অন্ধকারের রাস্তায় এখন ভূতের গল্প শুরু করলি। আর তো কাজ পাস না। চল, আর কথা বাড়াস না, রাত বেশি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি পা চালা দেখি। তারপরে তারা দুটো তাল গাছের সামনে গিয়ে দাঁড়ায় এবং দেখে হঠাৎ করেই যেন সেই দুটো তাল গাছ একা একাই নড়ে উঠল, আর কোথা থেকে যেন একটা কিছু খাওয়ার আওয়াজ ভেসে আসছে। একে অপরের দিকে তাকাতেই সামনে তারা দেখতে পায় ভয়ঙ্কর একটা কালো ছায়া সেই তাল গাছ থেকে নিচে নেমে আসছে। কিরে কিরে পলাশ, এটা এটা কি দেখছি? চল চল, পালা এখান থেকে, পালা। সকাল হয়ে যায়, আর দুজনের মুখে পুরো ঘটনাটাই শুনতে থাকে। তাদের মুখে পুরো ঘটনা শোনার পর গ্রামের একজন লোক
চলে যায় এক তান্ত্রিকের কাছে। কিছুক্ষণ পর একটি তান্ত্রিককে নিয়ে সে আসে। এই প্রেতাত্মা কোনো সাধারণ প্রেতাত্মা নয়, এ হলো এক ভয়ঙ্কর অতৃপ্ত প্রেতাত্মা, যার জন্ম হয়েছিল মৃত্যুর ছায়ায়। একে তাড়ানোর জন্য আমাকে যজ্ঞ করতে হবে। সবাই মিলে আমাকে সাহায্য করবে, এবং আমি যখন যজ্ঞে বসবো তখন কেউ সামনে আসবে না। বলা তো যায় না কার ওপরে প্রকোপ পড়বে, তখন তাকে আটকানো আরো মুশকিল হয়ে যাবে। আজ রাতেই যজ্ঞ শুরু করব আমি, তোমরা সবাই তৈরি থেকো। তারপরে রাত্রিবেলায় সেই তাল গাছের নিচে তান্ত্রিক যজ্ঞ করতে বসে এবং গ্রামের সকলে আড়াল থেকে দেখছিল সেই যজ্ঞ। যজ্ঞ শুরু হওয়ার পরে সেই তাল গাছ একাই কাঁপতে থাকে এবং কিছুক্ষণ পর দেখা যায় সেই তাল গাছ থেকে নেমে আসে এক ভয়ঙ্কর রূপী পিশাচ। তান্ত্রিকের মন্ত্রের প্রভাবে সেই প্রেতাত্মার গায়ে আগুন ধরে যায় এবং সে আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়। তারপর থেকে সেই গ্রামে আর কোনোদিন সেই প্রেতাত্মার ছায়া দেখা যায়